идет не о том, чтобы разрешать. যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের ব্যালিস্টিক মিসাইল হামলার হুমকি দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ন্যাটো পশ্চিমাদের আচরণে ত্যক্ত বিরক্ত রুশ প্রেসিডেন্ট। এর মধ্যে জো বাইডেন প্রশাসন ইউক্রেনকে দূরপাল্লার মিসাইল ব্যবহারের অনুমতি দিয়ে আগুনে ঘি ঢেলে দিয়েছেন। বাইডেনের অনুমতি পেয়েই যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের মিসাইল দিয়ে রুশ ভূখণ্ডে হামলা চালায় জেলেনস্কি বাহিনী। জবাবে বৃহস্পতিবার ইউক্রেনের দিনিপ্রো শহরে ব্যালিস্টিক মিসাইল ছোড়ে রাশিয়া। 19 ноября পুতিন বলেন, পশ্চিমারা ইউক্রেনকে দূরপাল্লার মিসাইল ব্যবহারের অনুমতি দিয়ে আঞ্চলিক সংঘাতকে বৈশ্বিক সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে। ন্যাটো পশ্চিমাদের আক্রমণাত্মক আচরণে রাশিয়া ভীষণভাবে বিরক্ত। তারা ঢালাওভাবে ইউক্রেনকে সমর্থন করে যাচ্ছে। নতুন করে জো বাইডেন প্রশাসন ইউক্রেনকে দূরপাল্লার মিসাইল ব্যবহারের অনুমতি দিয়েছে। রাশিয়া বিষয়টিকে ভালোভাবে নিচ্ছে না। ইউক্রেন অস্ত্র পেয়েই রাশিয়া হামলা চালিয়েছে। আমরা তার জবাবে মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল ছুড়েছি। এটা পরীক্ষামূলক হামলা ছিল, কিন্তু যারা ইউক্রেনকে ভবিষ্যতে এই ধরনের অস্ত্র দিয়ে সহযোগিতা করবে তাদের উপর রাশিয়া হামলা চালাবে। রাশিয়ার হুমকি সমীহ করছে পশ্চিমা অনেক দেশ। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেছেন, রাশিয়ার সামরিক শক্তি নিয়ে প্রশ্ন রাখার সুযোগ নেই। পশ্চিম ইউরোপের মতো করে হাঙ্গেরির আক্রমণাত্মক হওয়া উচিত হবে না। পোল্যান্ডও রাশিয়ার হুমকিতে সতর্ক অবস্থানে আছে। আঞ্চলিক সংঘাত বৈশ্বিক সংঘাতে রূপ নেওয়ার শঙ্কা করছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। ইউক্রেন রাশিয়া যুদ্ধ একটি ভয়াবহ অবস্থায় আছে। এটির শেষ কেউ জানে না। সময়ের সাথে সাথে যুদ্ধ আরও নাটকীয় হয়ে উঠছে। গেল কয়েকদিনে রাশিয়ার হামলা থেকে বলা যায়, পুতিনের হুমকি হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। রাশিয়ার মতো দেশকে মোকাবেলা করা সহজ নয়। তাদের আছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী ও বিধ্বংসী অস্ত্র। আগামী 2 মাস আমাদের সতর্ক অবস্থানে থাকতে হবে। পশ্চিম ইউরোপের মতো করে সিদ্ধান্ত নেওয়া যাবে না। যুদ্ধ পরিস্থিতি দেখে সাবধানে এগোতে হবে, অন্যথায় খারাপ কিছু হতে পারে। এদিকে ইউক্রেনে রাশিয়ার ব্যালিস্টিক মিসাইল হামলা যুদ্ধ বিস্তারের নয়া কৌশল বলে সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার দাবি, এই ব্যালিস্টিক মিসাইল হামলার মাধ্যমে প্রমাণ হলো যে রাশিয়া যুদ্ধ বন্ধ করতে চায় না। বিশ্ব নেতাদের রাশিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। রাশিয়ায় পাল্টা হামলা চালানোর হুমকি দিয়েছেন ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী রুস্তেম উমেরোভ। বলেন, প্রস্তুতি চলছে, দ্রুত রাশিয়ায় পাল্টা হামলা হবে। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সত্যিই কি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে? রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ব্রিটেনের যোগ দেওয়ার ঘোষণা, রাশিয়ার হয়ে সরাসরি যুদ্ধের ময়দানে ইরান ও চীনের অস্ত্র নিয়ে উত্তর কোরিয়ার যোগ দেয়া, সবকিছুই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর ইঙ্গিত বলে মনে করছেন বিশ্লেষকরা। তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর শঙ্কাকে আরও এক ধাপ উস্কে দিয়েছে শনিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পশ্চিমাদের বিরুদ্ধে নয়া হুঁশিয়ারির পর। পুতিন জানান, বিশ্বের কোনো দেশই আটকাতে পারবে না, চোখের পলকে শত্রু দেশে আঘাত হানতে পারবে এমন ভয়ঙ্কর ও শক্তিশালী হাইপারসনিক মিসাইল প্রস্তুত রেখেছে রাশিয়া। আর এরপরই রীতিমতো কাপাকাপি শুরু হয়ে গেছে আমেরিকা ও ইউরোপে। শনিবার তড়িঘড়ি করে যুক্তরাজ্যের সেনাবাহিনী জানান, নেটো মিত্রদের রক্ষা করতে প্রয়োজনে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে নামবে ব্রিটিশ সেনাবাহিনী। পুতিনের হুঁশিয়ারি যে শুধু ভয় দেখানো নয়, এটা হয়তো ইউরোপের দেশগুলো ভালোভাবে আঁচ করতে পেরেছে। তাই তো পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক জানালেন, বিশ্বব্যাপী যুদ্ধ ছড়িয়ে পড়া ঠেকাতে পুতিনের হুমকি গুরুত্বের সাথে আমলে নেওয়া উচিত। এই যুদ্ধ খুবই নাটকীয় রূপ নিয়েছে। আমরা কেউই এই সংঘাতের শেষ কোথায় জানি না। আর গেল কয়েকদিনের নানা ঘটনা বলে দিচ্ছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মিসাইল হামলার হুমকি খাটো করে দেখার উপায় নেই, কারণ এটি বাস্তবে ঘটতে পারে। একই মত হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানেরও। আমি বিশ্বাস করি আগামী 2 মাস আমাদের ইউরোপীয়দের নিজেদের মতো করে চলতে হবে। পশ্চিমাদের মতের উপর ভিত্তি করে নয়, আমাদের অবশ্যই সাবধানতার সাথে এগিয়ে যেতে হবে। এরই মধ্যে যুদ্ধের ময়দানে রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে সরাসরি লড়াই করে যাচ্ছে উত্তর কোরিয়ার সেনারা। এমনকি ইরানের ড্রোন আর চীনের অস্ত্র ব্যবহার করছে রুশ সেনারা। বিশ্লেষকরা বলছেন, ইউক্রেন রাশিয়া এই 2 দেশের যুদ্ধে অন্য দেশগুলোর এমন জড়িয়ে পড়াই বলে দিচ্ছে শুরু হয়ে গেছে তৃতীয় বিশ্বযুদ্ধ। আর এটি এখনই না থামালে পরিস্থিতি যে কতটা ভয়াবহ হবে তা সময় বলে দিবে। রিফাত জামান, বাংলা ভিশন নিউজ ডেস্ক। ইসরায়েল ও পশ্চিমা দেশগুলোর সাথে উত্তেজনার মাঝেই নাটকীয়ভাবে নিজেদের পরমাণু কার্যক্রমের পরিসর বাড়ানোর ঘোষণা দিয়েছে ইরান। ইউরেনিয়াম পরিশোধন আরও উন্নত পর্যায়ে নেওয়া হবে বলে জানিয়েছে তারা।
এজন্য ব্যবহার করা হবে অত্যাধুনিক প্রযুক্তির ইউরেনিয়াম সেন্ট্রিফিউজ। সম্প্রতি ইরানের পারমাণবিক কর্মসূচির হালনাগাদ জানতে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি IAEA এর প্রধান রাফায়েল গ্রসি দেশটি সফর করেন। তার ওই সফর ঘিরে IAEA ও পশ্চিমা দেশগুলোর সাথে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে তেহরানের। এরই মাঝে পারমাণবিক চুক্তির শর্ত না মানার অভিযোগে IAEA এর পরবর্তী বৈঠকে ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছে ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য। তবে জাতিসংঘের এই পরমাণু সংস্থা ও পশ্চিমাদের অবস্থান প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের ব্যাপারে বিধিনিষেধের বেড়াজাল তোলার জন্য IAEA যে প্রস্তাব এনেছে সেটিকে অন্যায্য ও সংঘাতপূর্ণ বলে অভিযোগ করেছে তারা। তাদের মতে পশ্চিমাদের প্ররোচনায় এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এক যৌথ বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ও আণবিক শক্তি সংস্থা জানিয়েছে, এরই মাঝে ইউরেনিয়াম পরিশোধন বাড়াতে উল্লেখযোগ্য সংখ্যক সেন্ট্রিফিউজ সক্রিয় করার নির্দেশ দেওয়া হয়েছে। ইরানিদের স্বার্থ ও জাতীয় সুরক্ষার প্রশ্নে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানায় তারা। এদিকে ইরান ইউরেনিয়াম পরিশোধনের মাত্রা বাড়িয়ে পারমাণবিক অস্ত্র বানাতে যাচ্ছে বলে আশঙ্কা পশ্চিমা দেশগুলোর। এ নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন ইসরায়েল। তেহরান যাতে পারমাণবিক অস্ত্র বানানোর পথে যেতে না পারে সেজন্য কঠোর হতে IAEA এর প্রতি আহ্বান জানাচ্ছে তারা। অন্যদিকে এর আগে নিজেদের পরমাণু কর্মসূচি নিয়ে কোনো আপোষ করবে না বলে জানায় তেহরান। সম্প্রতি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পরামর্শক মোহাম্মদ জাভেদ লারিজানি বলেন, তেহরান আর পশ্চিমাদের সাথে করা পরমাণু চুক্তির শর্ত মানতে বাধ্য নয়। আক্রান্ত হওয়ার হুমকি দেখা দিলে ইরান নিজেদের পারমাণবিক নীতিতে বদল আনবে। বিশেষজ্ঞরা বলছে, ইউরেনিয়াম পরিশোধনের মাধ্যমে ইরান চাইলে কয়েক সপ্তাহের মধ্যেই পারমাণবিক অস্ত্র তৈরি করার সক্ষমতা অর্জন করবে। সেক্ষেত্রে যুদ্ধ ও অস্থিতিশীলতার মধ্যে থাকা মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে বলে গভীর উদ্বেগ উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। হিজল জুবায়ের, বাংলা ভিশন। আবারও মুসলিম বিদ্বেষের এক ভয়াবহ নজির দেখালো ভারত। একের পর এক মসজিদ নিয়ে বিতর্কে এবার যুক্ত হলো উত্তরপ্রদেশের শাহী জামা মসজিদের নাম। মুঘল আমলে নির্মিত এই ঐতিহাসিক মসজিদকে বাঁচাতে প্রাণ দিলেন 3 মুসলিম যুবক। উগ্র হিন্দুত্ববাদীদের দাবি ছিল মসজিদটি যেখানে তৈরি করা হয়েছে সেখানে আগে একটি মন্দির ছিল। সত্যি সেখানে মন্দির আছে কিনা সেটি জানতে আদালতে পিটিশনও দায়ের করে তারা। এরপর আদালত মসজিদে জরিপ চালানোর নির্দেশ দিলে মাত্র 3 ঘন্টার মধ্যেই সেখানে পৌঁছে যায় জরিপকারী দল। জরিপ দলের সদস্যরা জয় শ্রীরাম স্লোগান দিয়ে মসজিদের দিকে আগাতে থাকে। এ সময় স্থানীয় হিন্দুত্ববাদী অনেক লোক তাদের সাথে একই স্লোগানে আগাতে থাকে। স্থানীয় মুসল্লিরা মসজিদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে জরিপ কাজে বাধা দিলে শুরু হয় তুমুল সংঘর্ষ। বিক্ষোভকারীদের দমাতে সর্বোচ্চ শক্তি প্রয়োগ শুরু করে পুলিশ। এ সময় পুলিশ গুলি চালিয়ে নাইম, বিলাল এবং নোমান নামের 3 মুসলিমকে হত্যা করে। পাশাপাশি নারীসহ আরও অন্তত 15 জনকে গ্রেফতার করে পুলিশ। তবে অবাক করা বিষয় হলো, এত কিছুর মাঝেও জরিপ কাজ বন্ধ করা হয়নি। আদালতের নির্দেশ অনুযায়ী মসজিদটির বিভিন্ন জায়গার ছবি ও ভিডিও ধারণ করে নিয়ে যায় জরিপকারী দল। যেসব হিন্দুত্ববাদী আদালতে পিটিশন দায়ের করেছে তাদের দাবি, সাম্ভালের মুঘল আমলের জামে মসজিদটি তৈরির আগে সেখানে শ্রী হরিহর মন্দির ছিল। দেবতা কল্কিকে উৎসর্গ করে এটি তৈরি করা হয়েছিল। কিন্তু জামে মসজিদ কর্তৃপক্ষ এখন জোরপূর্বক মন্দিরের জায়গাটি মসজিদ হিসেবে ব্যবহার করছে। তারা আরও দাবি করেছে, সাম্ভাল হলো একটি ঐতিহাসিক স্থান যেটির সঙ্গে হিন্দু ধর্মগ্রন্থের গভীর সম্পর্ক রয়েছে। হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী এখানে দেবতা কল্কির পুনরুত্থান ঘটবে।
তবে সেখানকার স্থানীয় রাজনীতিবিদ এবং সমাজবাদী পার্টির এমপি জিয়াউর রহমান এ দাবি অসত্য বলে জানিয়েছেন। তিনি বলেছেন, এই জামে মসজিদটি অনেক পুরনো। এছাড়া 1991 সালে আদালতের একটি রায়ের কথাও উল্লেখ করেছেন তিনি, যে রায়ে বলা হয়েছিল 1947 সালের আগে ধর্মীয় স্থাপনাগুলো যেমন ছিল তেমনই রাখতে হবে। এছাড়া সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বিজেপির সমালোচনা করে বলেছেন, ক্ষমতাসীন দল, সরকার এবং প্রশাসন নির্বাচনী অনিয়ম থেকে নজর ঘোরাতে সহিংসতা চালিয়েছে। সমালোচকরা বলছেন, মূলত উত্তেজনা তৈরি করতেই মসজিদটিতে জরিপ চালানোর নির্দেশ দিয়েছে আদালত। নরেন্দ্র মোদীর বিজেপি সরকার ইচ্ছাকৃতভাবে সেখানে উত্তেজনা তৈরি করেছে। তারা মূলত সেখানে রাজনৈতিক ফায়দা আদায় করে নিতে এ কাজ করেছে। সাম্ভালের এই ঘটনাকে ঘিরে রাজ্যে রাজনৈতিক ও সাম্প্রদায়িক উত্তেজনা আরও বাড়তে পারে বলে মনে করছেন অনেকে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। ইমরান খানের মুক্তি নিশ্চিত করতে পাকিস্তানে গর্জে উঠেছে পিটিআই নেতাকর্মী ও সমর্থকরা। আইন শৃঙ্খলা বাহিনীর সব বাধার সংঘর্ষ মোকাবেলা করে পৌঁছে গেছে রাজধানী ইসলামাবাদে। ইমরানকে মুক্তি না দেওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার হুমকি দিয়েছে সমর্থকরা। এর আগে পিটিআই নেতাকর্মীদের লং মার্চকে কেন্দ্র করে ইসলামাবাদের সব প্রবেশপথ বন্ধ করে দেয় আইন শৃঙ্খলা বাহিনী। জারি করা হয় 144 ধারা। নিষিদ্ধ করা হয় সব ধরনের সভা সমাবেশ ও জমায়েত। এমনকি মোবাইল ও ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয় সরকার। নানা বাধা মোকাবেলা করে সোমবার রাজধানী ইসলামাবাদে পৌঁছে যায় পিটিআই নেতাকর্মীদের গাড়িবহর। এ সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দফায় দফায় তাদের সংঘর্ষ হয়। সংঘর্ষে পুলিশসহ বহু সমর্থক হতাহত হয়েছে। বিক্ষোভ ঠেকাতে এখন পর্যন্ত 4000-এর বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সরকার সহিংসতার পথ ধরেছে বলে অভিযোগ ইমরান খানের দলের। আমরা বিক্ষোভে অংশ নিতে অনেক পথ পাড়ি দিয়েছি। এখানে পুলিশ আমাদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ও লাঠিচার্জ করেছে, কিন্তু আমরা ইমরানের মুক্তি ছাড়া রাজপথ ছাড়ব না। আন্দোলনে সফল হবই। তারা যত চায় তত বাধা দিতে পারে, এতে আমাদের থামানো যাবে না। ওরা আমাদের স্বাধীনতা কেড়ে নিতে চায়, কিন্তু সব অপশক্তিকে পরাজিত করব এবং ইমরানের মুক্তির মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা অর্জিত হবে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকবি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। সরকারি ভবনের সুরক্ষায় ইসলামাবাদের রেড জোনে কাউকে অবস্থান করতে দেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। ইসলামাবাদের রেড জোনে প্রবেশ করা মাত্র গ্রেপ্তার করার নির্দেশ রয়েছে। সরকারি ভবনের সুরক্ষায় ওই এলাকায় চলাচল নিষিদ্ধ করে দেয়া হয়েছে। যে ওই এলাকায় আসবে তাকেই গ্রেপ্তার করা হবে। পিটিআই নেতা গহর আলী খান বলেছেন, আন্দোলন সহ বিভিন্ন ইস্যুতে সরকারের সাথে আলোচনা চলছে, তবে ইমরানের নির্দেশ অনুযায়ী চলবে এই আন্দোলন। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। সম্প্রতি ইসকনের ধর্মীয় গুরু চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের ঘটনায় আবারও উত্তপ্ত ভারত বাংলাদেশ সম্পর্ক। জাতীয় পতাকা অবমাননা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে তাকে গ্রেফতারের পরই ক্রমেই উত্তাল হচ্ছে পরিস্থিতি। ফলে প্রশ্ন উঠছে, কী ধরনের সংগঠন এই ইসকন, কী কাজই বা করে থাকে তারা। ইসকন মূলত ধর্মীয় ও আধ্যাত্মিক কার্যক্রম পরিচালনার একটি সংগঠন। ইসকনের প্রধান কার্যক্রমের মধ্যে রয়েছে মন্দির নির্মাণ, ধর্মীয় উপদেশ দেওয়া, শ্রীমদ্ ভগবত গীতার প্রচার, ভক্তি কার্যক্রম এবং দাতব্য সংস্থা পরিচালনা, মন্দির রক্ষণাবেক্ষণ এবং আধ্যাত্মিক অনুশীলনের পাশাপাশি সংস্কৃতি চর্চার অংশ হিসেবে যোগব্যায়াম ও শিক্ষামূলক প্রোগ্রাম করে থাকে সংগঠনটি। ভারতে ব্যাপকভাবে কার্যক্রম পরিচালনা করলেও ইসকনের জন্ম কিন্তু ভারতে নয়। 1966 সালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে গঠিত হয় ইসকন। সংগঠনটির প্রতিষ্ঠাতার নাম অভয়চরণা রবীন্দ্র ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। তবে তিনি ভারতে কোনো হিন্দু শিক্ষালয়ে বিদ্যালাভ করেননি। তিনি পড়ালেখা করেছেন খ্রিস্টানদের চার্চে। গুঞ্জন রয়েছে, ইসকনের পরিচালনায় যোগসাজশ রয়েছে ইহুদিদের। এমনকি ইসরায়েলে নিজেদের কার্যক্রম সক্রিয়ভাবে চালিয়ে যাচ্ছে ইসকন।
বাংলাদেশে ইসকনের কার্যক্রম জারি থাকলেও সংগঠনটির সদস্যদের বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ। প্রতারণা, জমি দখল, যৌন নিপীড়ন সহ বিভিন্ন সময়ে অভিযুক্ত হয়েছেন ইসকন সদস্যরা। এমনকি সনাতন হিন্দুদের জমি দখলে নিচ্ছে ইসকন, উঠেছে এমন অভিযোগও। ফলে বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের অনেকের সাথেই ইসকনের সরাসরি বিবাদে জড়ানোর ঘটনাও ঘটেছে। সময়ের ব্যবধানে ভারতবর্ষের বাইরে বিশ্বের বহু দেশে সম্প্রসারণ ঘটেছে সংগঠনটির। তবে কিছু দেশে সংগঠনটি নিষিদ্ধ। আর সেসব দেশের তালিকা করলে শুরুতেই আসবে মালয়েশিয়ার নাম। দেশটিতে ইসকনের বিরুদ্ধে প্রকাশ্যে ধর্মান্তরকরণের অভিযোগ রয়েছে। ইসকনের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে চীনেও। শিয়া শাসিত ইরানেও ইসকনের ক্রিয়াকলাপের অনুমতি নেই। এছাড়া সৌদি আরব ও আফগানিস্তানে ইসকনের কর্মকাণ্ডের অনুমতি নেই। সম্পূর্ণ নিষিদ্ধ না করলেও ইসকনের কার্যক্রম আংশিক নিষিদ্ধ করেছে ইন্দোনেশিয়া। এছাড়াও তাজিকিস্তান, উজবেকিস্তান, কাজাখস্তান এবং তুর্কমেনিস্তানে ইসকনের কার্যক্রমের ওপর কঠোর নজরদারি রয়েছে। ঢাকার স্বামীবাগ মন্দির বর্তমানে ইসকনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসাবে পরিচিত। অভিযোগ রয়েছে 2 বছর পূর্বে স্বামীবাগের মসজিদে তারাবির নামাজ বন্ধ করে দিয়েছিল ইসকন। নামাজের সময় ইসকনের গান বাজনা বন্ধ রাখতে বলায় তারা পুলিশ ডেকে এনে তারাবির উপর নিষেধাজ্ঞা জারি করে। পরে বিষয়টি নিয়ে সংঘর্ষ হয়। এছাড়াও বিভিন্ন সময়ে নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে আছে ইসকন সদস্যদের নাম। ফলে সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশেও ইসকনকে নিষিদ্ধ করার দাবি তুলছেন অনেকে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। যে মাটিতে শুয়ে আছেন ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বিখ্যাত সুফি সাধক খাজা মঈনুদ্দিন চিশতি, যে এলাকাকে বলা হয় উপমহাদেশের আধ্যাত্মিক রাজধানী, পবিত্র স্থান হিসেবে যেখানে ভ্রমণ করেন সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলমান, সে আজমির শরীফও এবার উগ্রপন্থী হিন্দুদের রক্তচক্ষুর শিকার হল। ভারতের বিখ্যাত আজমির শরীফের নিচে মন্দির আছে এমন দাবি করে আদালতে পিটিশন দায়ের করেছে হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সেনা। গত সেপ্টেম্বরে এই পিটিশন দায়ের করার পর আজমিরের একটি আদালত দাবিটি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে। শুধু তাই নয়, উগ্রপন্থী হিন্দুদের দাবি এই আজমির শরীফকে ঘোষণা করতে হবে মন্দির হিসেবে। তারা আজমির শরীফে আবারও পূজা করার অনুমতি প্রদানের দাবি জানিয়েছেন। মাত্র 2 দিন আগে উত্তরপ্রদেশের সামভালে মসজিদের নিচে মন্দির থাকার দাবি নিয়ে ব্যাপক সংঘর্ষ বাধে। সেখানে পুলিশ অন্তত 3 জন মুসলিমকে গুলি করে হত্যা করে। গ্রেফতার হয় 20 জনেরও অধিক মুসলিম নাগরিক। সেই রেশ না কাটতেই এবার আজমির শরীফকে নিয়ে বিতর্কের জন্ম দিল উগ্র হিন্দুত্ববাদীরা। আদালতে দায়ের করা পিটিশনে 1911 সালে অবসরপ্রাপ্ত বিচারক হরিবিলাস সরদারের লেখা একটি বইয়ের উদ্ধৃতি দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, আজমির শরীফের চারপাশে হিন্দু ধর্মের মৃৎশিল্প ও খোদাই রয়েছে। আজমির শরীফ নিয়ে পিটিশন দায়ের করা উগ্রপন্থী সংগঠন শিবসেনা দাবি করছে, আজমির শরীফকে সংকটমোচন মহাদেব মন্দির হিসেবে ঘোষণা করতে হবে। যদি দরগার কোনো ধরনের রেজিস্ট্রেশন থাকে সেটি বাতিল করতে হবে। ভূতত্ত্ব জরিপ সংস্থাকে দিয়ে জরিপ করাতে হবে এবং হিন্দুদের সেখানে পূজা করার অধিকার দিতে হবে। আজমির শরীফ দরগা কমিটি এই দাবি অস্বীকার করেছে। তারা বলছে, এখানে আফগানিস্তান থেকে শুরু করে ইন্দোনেশিয়া সহ সব ধর্মবর্ণের মানুষ আসেন। এখানে বহুতত্ত্ববাদ প্রচার হয়। তবে আজমির শরীফকে নিয়ে এমন দুরভিসন্ধি এবারই প্রথম নয়। 2007 সালের 11 অক্টোবর রমজান মাসে ইফতারের সময় আজমির দরগায় ভয়াবহ বোমা হামলা চালানো হয়। সে ঘটনায় 3 জন নিহত সহ আহত হন আরও 15 জন। ওই হামলার প্রায় 10 বছর পর 2 হিন্দুত্ববাদী হামলাকারীকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয় আদালত। ইতিহাস বলছে 1236 খ্রিস্টাব্দে ভারতের রাজস্থান রাজ্যে তৈরি করা হয় আজমির শরীফ দরগা। পবিত্র স্থান হিসেবে সুপরিচিতি এবং আধুনিক স্থাপত্যশৈলীর নিদর্শন থাকায় মুসলিম সহ বিভিন্ন ধর্মবর্ণের মানুষ এখানে ভ্রমণ করেন। পবিত্র এই স্থান নিয়ে বিতর্ক সৃষ্টির কারণে সামভালের মতো রাজস্থানেও উত্তপ্ত পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।